আপনার গাছের গ্রোথ যদি বন্ধ হয়ে গিয়ে থাকে কিংবা আপনার গাছের গ্রোথ যদি কমে গিয়ে থাকে, তাহলে আপনি আপনার গাছে এই সার ব্যবহার করুন। এই সারের ব্যবহারে আপনার গাছের গ্রোথ স্টার্ট হয়ে যাবে। আপনার গাছের গ্রোথ হবে দ্বিগুণ। তার সাথে সাথে আপনার গাছের পাতা থাকবে গাঢ় সবুজ। আর আপনার গাছের পাতা যদি সবুজ থাকে, তাহলে আপনার গাছ ঠিকমতো তার খাবার তৈরি করতে পারবে। আর গাছ যদি ঠিকমতো খাবার তৈরি করতে পারে, তাহলে আপনার গাছে ফুল ফলের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল। আজ আমি এই ভিডিওতে আপনাদের তৈরি করে দেখাবো এমন একটা স্ট্রং ফার্টিলাইজার, যার ব্যবহারে আপনাদের গাছে কি কি উপকার হবে সেটা আমি আগেই আপনাদের বললাম। তো এই সার তৈরি করার জন্য যেসব জিনিসের প্রয়োজন, সেই সব জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস আপনারা আপনাদের রান্নাঘর থেকেই পেয়ে যাবেন, আর কিছু জিনিস বাজারের কেনা। তবে আপনারা যারা বাগান করেন তাদের প্রত্যেকের বাড়িতেই সেই জিনিসগুলো আছে। তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের বাগানের গাছগুলোকে এই রকমই সবুজ, সতেজ আর ফুল ফলে ভরিয়ে রাখতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই সার তৈরি করার জন্য আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন, এই সার কিভাবে তৈরি করবেন, কোন কোন গাছে ব্যবহার করবেন, কতটা পরিমাণে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন। একটা বালতিতে আমি 5 লিটার জল নিয়েছি। আর এই স্ট্রং ফার্টিলাইজার তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল সম্পূর্ণ প্রাকৃতিক সেরা মানের একটা জৈব সার। সর্ষের খোল আমাদের গাছে প্রয়োজনীয় ফসফরাসের যোগান দিয়ে থাকে। এছাড়াও সর্ষের খোলের মধ্যে রয়েছে আমাদের গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো মাইক্রো উপাদান। আমরা যদি নিয়মিত আমাদের গাছে সর্ষের খোলের ব্যবহার করে থাকি, তাহলে আমাদের গাছের এবং ফুল ফলের সঠিক মাত্রায় বৃদ্ধি হবে। সর্ষের খোল নিতে হবে 100 গ্রাম। 2 নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে কলার খোসা। আমি কলার খোসাকে রোদ্রে ভালো করে শুকিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তবে আপনি কলার খোসাকে না শুকিয়েও ব্যবহার করতে পারেন। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়াও এর মধ্যে রয়েছে জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ আর ভিটামিন। পটাশিয়াম আমাদের ফুল ফলের গাছে ফুলের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দেবে, ফুলের কালারকে উজ্জ্বল করবে, ফুলের সাইজকে বড় করবে আর ফলে মিষ্টতা প্রদান করবে। কলার খোসা নিতে হবে 100 গ্রাম। 3 নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে নিমখোল। প্রাকৃতিক কীটনাশক ও জৈব সার, এই দুটো গুণেই রয়েছে নিমখোলের মধ্যে। এছাড়াও নিমখোল মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে, মাটিতে কোনো ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হতে দেয় না। নিমখোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, কার্বন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। আমাদের গাছের শিকড়ে যে নিমাটোডের আক্রমণ হয়, নিমখোল সেটার থেকে আমাদের গাছকে রক্ষা করে। নিমখোলও নিতে হবে 100 গ্রাম। 4 নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় আর গাছ ঠিকমতো তার খাবার তৈরি করতে পারে না। গাছ যদি ঠিকমতো তার খাবার তৈরি করতে না পারে, তাহলে ধীরে ধীরে গাছ মরেও যেতে পারে। এছাড়াও চা পাতার মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, যা মাটিকে অম্লীয় করতে সাহায্য করে। চা পাতাও নিতে হবে 100 গ্রাম। 5 নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের মধ্যে গাছের প্রয়োজনীয় অনেকগুলো পুষ্টি উপাদানই রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কাউডাং কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিংবা লিপ কম্পোস্ট। আপনার কাছে যে কম্পোস্ট আছে সেটাই ব্যবহার করতে পারেন। ভার্মি কম্পোস্টও নিতে হবে 100 গ্রাম। 6 নাম্বার যেটা নিয়েছি সেটা হলো গুড়। গুড় কার্বোহাইড্রেট আর খনিজ পদার্থের প্রাকৃতিক উৎস, যা মাটিকে উর্বর করে আর গাছকে হেলদি রাখে। গুড়ের মধ্যে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস, যা যে কোনো জৈব পদার্থকে খুব সহজে ডিকম্পোজ করতে পারে। গাছের প্রধান খাদ্য উপাদান এনপিকে ছাড়াও গুড়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কার্বন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফার।
এছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, সোডিয়াম আর জিঙ্ক। গুঁড়োও নিতে হবে 100 গ্রাম। 7 নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটি। তো আমি আমার বাগানের যে মাটিতে কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি সেই মাটি নিয়েছি। তো আপনিও যদি আপনার বাগানে রাসায়নিক সার ব্যবহার না করে থাকেন তাহলে আপনি আপনার বাগানের মাটি নিতে পারেন। আর আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করে থাকেন তাহলে এমন জায়গার মাটি নিন যেখানে কোনোদিন রাসায়নিক সার ব্যবহার হয়নি। সার তৈরির জন্য আমি যেসব জিনিসগুলো ব্যবহার করেছি, গুড়ের মতো মাটিও সেই সব জিনিসগুলোকে খুব সহজে ডিকম্পোজ করতে সাহায্য করবে। এছাড়াও মাটি জীবাণুর সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে। মাটি নিয়েছি হাফ মগ। এই বালতিতে আমি আগে 5 লিটার জল নিয়েছিলাম, তো এর মধ্যে আমি আরও 5 লিটার জল দিয়ে দিচ্ছি, মানে মোট 10 লিটার সার আমি তৈরি করব। এবার একটা লাঠির সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে ছায়াতে 21 দিনের জন্য রেখে দিতে হবে। তবে এয়ারটাইট করবেন না, এমনভাবে ঢাকা দেবেন যাতে এর মধ্যে বাতাস চলাচল করতে পারে। 21 দিন পর সার গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আপনারা ওপরে এই যে ভাসছে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফাঙ্গাস, তবে এগুলো ভালো ফাঙ্গাস। এই সার আপনারা যদি শীতকালে তৈরি করেন তাহলে 21 দিন রাখবেন, আর এই সার যদি গরমে তৈরি করেন তাহলে কম করে 15 দিন রাখবেন। এই সার আমরা গাছে দুরকমভাবে ব্যবহার করব, মাটিতে দেব আর গাছে স্প্রে করব। তাহলে চলুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক মাটিতে দেওয়ার জন্য এই সার কতটা পরিমাণে ব্যবহার করবেন। মাটিতে দেওয়ার জন্য আমি এই সার ছাঁকবো না, আপনি চাইলে ছেঁকে নিতে পারেন। যেহেতু আমি এটা 21 দিন ডিকম্পোজের জন্য রেখেছিলাম সেই জন্য এই সার খুব স্ট্রং হয়েছে, তাই এই সারকে একটু বেশি করে ডাইলুট করতে হবে। তো 10 লিটার জলে এই সার মেশাতে হবে 1 লিটার। আমি এই বালতিতে 10 মগ জল নিয়েছিলাম, আর সেই 10 মগ জলে এই সার মেশালাম 1 মগ। জলের মধ্যে সার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন। এবার আপনাদের বলে দিই কোন কোন গাছে এই সার ব্যবহার করবেন আর কোন কোন গাছে করবেন না। তো আমার এই কামরাঙা গাছে দেখুন প্রচুর ফুল এসেছে, অনেক ছোট ছোট কামরাঙাও হয়েছে আর অনেক বড় কামরাঙাও আছে। তো এই গাছের এখন প্রয়োজন প্রচুর পরিমাণে খাবার, তাই এই গাছে আমি এই সার ব্যবহার করব। যেহেতু এই সার খুব স্ট্রং তাই এই সার আপনারা ম্যাচিওর গাছে, অর্থাৎ যে গাছের বয়স 6 মাসের ওপর সেই গাছেই ব্যবহার করবেন। যেসব গাছ সবেমাত্র গ্রো করেছেন বীজ থেকে বা ডাল থেকে, সেই সব গাছে এই সার ব্যবহার করবেন না। সার ব্যবহার করার আগে টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন, আর টবের মাটি যদি একেবারে শুকনো থাকে তাহলে অল্প জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপরে এই সার ব্যবহার করবেন। একেবারে শুকনো মাটিতে এই সার ব্যবহার করবেন না, আর খুব বেশি ভেজা মাটিতেও ব্যবহার করবেন না। টবের মাটি ভালো করে ভিজিয়ে এই সার দিয়ে দেবেন। তো আমার এই চন্দ্রমল্লিকার টবের মাটি খুব ভেজা, তাই এই গাছে আমি এই সার দেব না। মাটি একটু শুকোলেই তারপরে এই সার আমি এই গাছে দেব। এটা আমার হাইব্রিড কামিনীর গাছ, তো এই গাছেও কুড়ে আসতে শুরু করেছে, সেই জন্য আমি এই গাছেও এই সার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই স্ট্রং সার আপনারা আপনাদের গাছে মাসে একবার ব্যবহার করতে পারেন। এবার আপনাদের দেখিয়ে দিই এই সার গাছে স্প্রে করার জন্য কতটা পরিমাণে ব্যবহার করবেন। মাটিতে দেওয়ার জন্য আমরা এই সার 10 লিটার জলে মিশিয়েছিলাম 1 লিটার। তো স্প্রে করার জন্য এই সার মেশাতে হবে 20 লিটার জলে 1 লিটার। তো আমি এই স্প্রে বোতলে 1 লিটার জল নিয়েছি, আর 1 লিটার জলে এই সার মেশাবো 50 ml। স্প্রে করার আগে এই সার অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন, না হলে কোনো টুকরো স্প্রের পাইপে আটকে গেলে আপনার স্প্রে মেশিন খারাপ হয়ে যেতে পারে। এটা আমার মধুকামিনীর গাছ, এই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়েছে, তার মানে এই গাছে এবারে কুড়িয়ে আসবে, সেই জন্য আমি এই গাছে এই সার স্প্রে করে দিচ্ছি। আমরা স্প্রে করার জন্য যে সার তৈরি করেছি সেই সার আপনারা এইরকমই ছোট ছোট গাছের মাটিতে দিতে পারেন। এই স্ট্রং সার আপনারা ফুল, ফল, সবজি সব ধরনের গাছে ব্যবহার করতে পারেন। এমনকি ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট, পাম, এইসব গাছ যদি আপনারা বাইরে রেখেছেন তাহলে সেই সব গাছেও ব্যবহার করতে পারেন। তবে যদি ইনডোরে রেখে থাকেন তাহলে ব্যবহার করবেন না। তো বন্ধুরা আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা এই সার কোন কোন গাছে ব্যবহার করবেন আর কোন কোন গাছে করবেন না।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।